কটা বাড়ি দেখা যাক। দেগঙ্গার কোলসুরের কয়েকটা বাড়ি দেখাই আপনাদের, পাকা বাড়ি। এই যে পাকা বাড়িটা দেখছেন, হরেন্দ্রনাথ পালের বাড়ি। আরেকটা বাড়ি দেখা যাক, রুনা বিবির বাড়ি। পাকা বাড়ি, পাকা বাড়ি আছে, তবু আবাসের নাম রয়েছে। আর এবার একটা বাড়ি দেখাই, দেখুন। বাড়ি বলবেন, এটাকে বাড়ি বোধহয় বলতে পারবেন না আগের দুটো দেখার পর। চণ্ডী মণ্ডল এই বাড়ির মালিক। আবাস পাওয়ার যোগ্য কিনা আবাসের তালিকায় নাম নেই। শুনুন। লিস্টে নাম ছিল, তারপরে কি হলো? তারপরে আবার কি পঞ্চায়েতে গিয়েছি, গিয়ে যাওয়ার পরেই বলছে ট্যাক্স কাটতে হবে, ট্যাক্স না কাটলে কোনো অ্যালাউ হবে না। তার লোকের কাছ থেকে ধার করে নিয়ে আমি করলাম। কত টাকা? 500 টাকা নিয়ে ট্যাক্স কাটলাম, কেটে উপরে গেলাম, গিয়ে বলছে এখানে লিস্টে নাম নেই, পরের বার দেখা যাবে। ঘর পেতে গেলে টাকা দিতে হবে, এরকম কোনো ব্যাপার না আছে? না এরকম কোনো নোটিশ টাঙানো আছে পঞ্চায়েতে? না না নেই, সবার কাছ থেকে নিচ্ছে। হ্যাঁ, সবাই ট্যাক্স কাটছে। হ্যাঁ, আমি ওই হিসেবে আমরা বলেছে বলে আমরাও কাটলাম। মেম্বার চেঁচামেচি করেছে, প্রতিবাদ করেছে। গরিব মানুষ, হ্যাঁ গরিব মানুষ কোথায় পাবে এক্ষুনি এই মুহূর্তে, তো আপনারা জানাননি কেন আগের থেকে? তারা এই কথাটা মেম্বার বলেছে, হ্যাঁ তাই ধাক্কা ধুক্কি দিয়েছে। দেগঙ্গা থেকে জিয়াউল রয়েছেন আমার সঙ্গে। জিয়াউল, এই পঞ্চায়েত ট্যাক্সটা কি জিনিস? একদম দেখো অতনু, একেবারে এই দেগঙ্গায় আবাস নিয়ে ফের বেনিয়মের অভিযোগ। অর্থাৎ যাদের পাকা বাড়ি তারা পাচ্ছেন আবাসের নাম, তাদের লিস্টে রয়েছেন, এবং যারা পাবার যোগ্য অর্থাৎ কাঁচা বাড়ি, মাটির বাড়ি, একেবারে ভাঙাচোরা বাড়ি, তাদের কিন্তু নাম নেই আবাসের তালিকায়। এটা তো গেলে একদিকে। অন্যদিকে হচ্ছে যারা আবাসের নাম পাবেন, আবাসের ঘর আসবেন, তাদেরকে আগে পঞ্চায়েতের ট্যাক্স মেটাতে হবে। কে বললেন এটা? পঞ্চায়েতের বডি নাকি সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের ট্যাক্স মিটিয়ে তারপরে সে আবাসের ঘর পাবেন। কিন্তু এটা তো কোনো সরকারি নিয়ম নেই যে কেউ ঘর পেতে পারে। তখন যারা গরিব মানুষ, যাদের কাঁচা বাড়ি, তারাই পেতে পারে আবেদন করার পরে। কিন্তু পঞ্চায়েতের একটা আজব যুক্তি খাড়া করলেন যে আগে তোমরা পঞ্চায়েতের ট্যাক্স দাও, তারপরে তোমরা আবাসের ঘর নাও। আর যা নিয়ে ইতিমধ্যেই এক পঞ্চায়েত সদস্য এটা নিয়ে সোচ্চার হয়, প্রতিবাদ করে। কেন প্রতিবাদ করা হয়েছে? তাকে বেধড়ক মারধর করা হলো, তাকে পঞ্চায়েত থেকে দেখাবো। জিয়াউল, সঙ্গে থাকো। পঞ্চায়েত সদস্য যখন ট্যাক্স চাইছেন, পঞ্চায়েত ট্যাক্স চাইছে, তারপরে কি হলো দেখুন। যখন গন্ডগোল হয় পঞ্চায়েত অফিসে যে কেন নাম বাদ, তা নিয়ে এক পঞ্চায়েত সদস্যকে মারধর করা হয়, পঞ্চায়েত অফিস থেকে বের করে দেওয়া হয়। এবং কে বের করেছেন? না, প্রধানের স্বামী। সেরকমই তো অভিযোগ করছেন পঞ্চায়েত সদস্য। ট্যাক্স দেওয়ার পরে কেন বলা হচ্ছে তার নাম নেই? তাহলে সেটা আগে জানিয়ে দেওয়া উচিত ছিল। তার ট্যাক্স কাটা হয়ে গেছে। এখন যে মানুষগুলো আবাসের ঘর পাবে বলে ওই আশায় তারা ট্যাক্স দিচ্ছে, তখন আমি দলের মধ্যেই আমি মুখ খুলতে বাধ্য হয়েছিলাম। প্রধানের স্বামীকে আমি বললাম, আপনি প্রধানের স্বামী হয়ে আপনি কেন এই বিষয়ে এখতিয়ারভুক্ত করছেন? তখনই তিনি আমার উপর চড়াও হলেন এবং ওনারই কিছু গুন্ডা বাহিনী, আমিন বলে একজন, উনি আমাকে ঠেলা দিলেন এবং যথারীতি আমি অ্যাসল্ট হই এবং ওখান থেকে আমাকে মারতে মারতে সিঁড়ির নিচে নিয়ে আসে, পঞ্চায়েতের সামনে ফেলে আমাকে প্রচণ্ডভাবে মারধর করে। পঞ্চায়েত সদস্যকে মারধর করছেন পঞ্চায়েত প্রধানের স্বামী। কেসটা কি জিয়াউল? একদম দেখো, পঞ্চায়েত সদস্যের স্পষ্ট দাবি, তিনি তো জানতেনই না যে এখানে ট্যাক্স দিয়ে তারপরে আবাসের টাকা নিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যিনি অভিযোগ করলেন বা যিনি মারধর করলেন তিনি হচ্ছেন পঞ্চায়েত প্রধানের স্বামী। এখানেই প্রশ্ন তুললেন পঞ্চায়েত সদস্য, যেহেতু পঞ্চায়েত প্রধান, উপপ্রধান বা অন্যান্য সদস্যরা এটা প্রতিবাদ করতে পারতেন, কিন্তু কেন পঞ্চায়েতের প্রধানের স্বামী, তিনি একজন বাইরের লোক, তিনি কেন এসে তার একেবারে পঞ্চায়েত অফিসের সামনে মারধর, ধাক্কাধাক্কি করা হলো, এমনটা অভিযোগ
অভিযোগ করলেন, কিন্তু ইতিমধ্যেই তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। অন্যদিকে পঞ্চায়েত প্রধানের স্বামীর স্পষ্ট দাবি, যখন এই আবাসের নিয়ে লিস্ট তৈরি হচ্ছিল বা সেখানে আধিকারিকরা ছিলেন, সেখানে তিনি উল্টো পাল্টা ভাবে চেয়ার চাপড়াচ্ছিলেন, কম্পিউটারে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন, ফলে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে কেউ মারধর বা তাকে ধাক্কা দেওয়া হয়নি এমনটা তিনি অভিযোগ করেছেন। ফলে পাল্টা এই যে কম্পিউটার ফেলে দেওয়া বা কম্পিউটারে ধাক্কা দেওয়া বা টেবিল চাপড়ানোর জন্য তিনিও পাল্টা দেওঙ্গা থানায় এই 50 সদস্যর নামে অভিযোগ দায়ের করেছেন। কিন্তু যে ঘটনা নিয়ে বেনিয়মের ঘটনা, যেখানে গরিব মানুষ ঘর পাচ্ছে না, কিন্তু একতলা বাড়ির লোক তারা ঘর পাচ্ছেন, এদিকে একটা অভিযোগ। অন্যদিকে পঞ্চায়েতের ট্যাক্স না দিলে ঘর পাওয়া যাবে না, এটাও কিন্তু ভরি ভরি অভিযোগ উঠছে দেওঙ্গা কলসুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। কিন্তু সমস্ত ব্যাপার খতিয়ে দেখা হবে, কেন নেওয়া হচ্ছে স্পষ্ট করলেন সেটা পঞ্চায়েত প্রধানও তিনি কিন্তু স্পষ্ট করে উল্লেখ করলেন। ধন্যবাদ। ট্যাক্সটা দেওয়া ম্যান্ডেটরি, এটা সরকারি নিয়ম, কিন্তু এভাবে যে ঘর পেতে গেলেই ট্যাক্স দিতে হবে এমন না। আমাদের প্রচুর ট্যাক্সের ঘাটতি আছে এবং ট্যাক্সের টাকাটা আমরা যদি মার্চের মধ্যে না তুলতে পারি, আমাদের 5th ফিনান্সিয়াল বা নেক্সট 16 ফিনান্সিয়াল টাকাটা আমরা পাবো না। যেহেতু বেনিফিশিয়ারিরা ঘরের জন্য রেজিস্ট্রেশনের জন্য আসবে, আগে ট্যাক্সটা নিজে থেকে কাটিয়ে উপরে পাঠাবো, যাতে আমাদের ট্যাক্সের কিছুটা টাকা আমরা ম্যানেজ করতে পারি। এটা আমরা রেজুলেশনের মাধ্যমে মেম্বারদের অনুমতি নিয়ে আইন পাশ করেই আমরা এটা করেছি। কাল রাত থেকেই টিপটিপ করে বৃষ্টি পড়ছে কলকাতায়। এই অসময় বৃষ্টি হতেই হতো, এতে যে বিপদ আরও বাড়ল। কারণ গতকালই তপসিয়ার প্রায় 150 পরিবারের ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। রাত কাটানোই দায়, তার উপরেই স্যাঁতস্যাঁতে আবহাওয়া, বৃষ্টি। কেমন আছেন তারা, কিভাবে আছেন দেখাবো বিরতির পর, সঙ্গে থাকুন। এসে গেল এসআরএম। অসাধারণ ভালো ওয়েদার। এই অসাধারণ ভালো ওয়েদারে আপনার মনটা একটু খারাপ করে দিই আমরা। কিছু মানুষ কাল দুপুর পর্যন্ত তাদের মাথার উপর ছাদ ছিল, ঝুপড়ি, কিন্তু হ্যাঁ আস্তানা তো ছিল। দুপুরের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের থাকার জায়গা। এই হালকা ঠান্ডা, একটু বেশি ঠান্ডা, ঝিরঝিরে বৃষ্টি, কেমন আছে বলুন তো তারা, একবার খোঁজ নেওয়া যাক। তপসিয়ার সেই ঘরহারা মানুষগুলো রাত কিভাবে কাটলো, আজ এই বৃষ্টির মধ্যে কিভাবে রয়েছেন। আমার সঙ্গে বিবেক রয়েছে সরাসরি। বিবেক, একটু দেখতে চাইবো, শুনতে চাইবো ওদের কথা। হ্যাঁ তনুদা, তুমি যেটা বলছিলে ওয়েদার খুব সুন্দর, কিন্তু এই মানুষগুলোর জন্য নয়। কারণ গতকাল ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং সেই ভোর রাত থেকে বৃষ্টিতে এই মুহূর্তে একটু ছবিটা তোমাকে দেখাতে চাইবো। গোটা জায়গাটাতে তুমি যেটা বলছিলে যে গতকাল সকালেও এখানে ছিল ঝুপড়ি, মাথার উপরে আস্তানা ছিল, এখনো আস্তানা আছে, তবে সেটা পলিথিনের ছাদ। সেই পলিথিনের ছাদে কোনোভাবে তারা এখন বাঁচার চেষ্টা করছেন, সব হারিয়ে ফেলেছেন তারা। শীতের একটা কাপড় থেকে শুরু করে একটা কোনো কম্বল পর্যন্ত আস্ত নেই, তার মধ্যেই তারা এখন লড়াই করছেন। কিছু যদি বেঁচে থাকে সেটাকে কুড়িয়ে বাড়িয়ে বের করার চেষ্টা করার, এবং কার্যত স্ক্র্যাপে পরিণত হয়েছে আগুনে পুড়ে সবকিছু। এখন সেগুলোকে কিলো দরে বিক্রি করে যদি 200-100 টাকা আসে, সেটার লড়াই তারা একদিকে করছেন। অপরদিকে গোটা রাত তারা এই জায়গাতেই কিন্তু তারা কাটিয়েছেন, এই সমস্ত অস্থায়ী ত্রিপল, সেই ত্রিপলের সারিতে কোনোভাবে তারা মাথা গুঁজেছেন এই বৃষ্টির মধ্যেই। অপরদিকে যারা মহিলা এবং বাচ্চা রয়েছেন তাদেরকে স্থানীয় একটি স্কুল, সেখানেই তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু 122টি ঝুপড়ি, প্রায় 5 থেকে 600 মানুষ এই ঝুপড়িতে থাকেন, তাদের সবাইকে একসাথে স্থানান্তরিত করা সম্ভব নয়, এটা এক প্রকার স্বীকার করে নিয়েছেন সকলেই। ফলে সব মিলিয়ে কার্যত এই জায়গাতে এই ধ্বংসাবশেষ, ধ্বংসস্তূপ, ছাইয়ের গাদা, সেখানেই কিন্তু তারা রাত কাটাচ্ছেন। আজকের রাতটাও তাদের এখানে কাটাতে হবে এবং আগামী বেশ কয়েকটা রাত তারা এখানেই কাটাবেন এমনটাই মনে করা হচ্ছে। কারণ প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে এই অসহায় অবস্থায় তারা রয়েছেন, কি বলছেন তারা একবার শোনা যাক। ঝুপড়ি জ্বলে গেছে, তখন আমাদের জাভেদ খান আমাদের এখানে সব দেখে টেকে গেছে, উনি একটা চিমকি একটা তিরপল আমাদের দিয়েছে বলে আমাদের আশ্রয়টা হয়েছে। আর খাবার দাবার আমরা অনেক কিছু পেয়েছি। মেয়েদের জন্য আমাদের থাকার ব্যবস্থা, 4টে স্কুল, ক্লাব সব ওখানে ব্যবস্থা করা হয়েছিল। বাকি এমনি খাওয়া দাওয়া ওদের কাল রাত্রিরে 2-3বার ওদের খাওয়া দাওয়া হয়েছে, পানি সকালের টিফিন দেওয়া হয়েছে, কোলা রুটি। 30টার মতন ছেলে এখানে গার্ড ছিল, যাতে এদের কোনো অসুবিধা না হয়, কোনো সামানপত্র যা যেটুকু বেঁচে সেটুকু চুরি না হয়। আরো কম্বল দেবে, আজকে হয়তো আরো 2টো করে পাবে।
চাঁদা ফাদা তুলে এক জায়গা করেছিল, অনেক অনেক লোকরা পাড়া পড়োশিরা সাথ দিয়েছিল। পায়ের উপর পুড়ে গেছে, কানের পুড়ে গেছে। সব মিলিয়ে বলতে পারেন যে 50,000 টাকা আপনার এই ঘরে পুড়ে গেছে। 50-60 হবে। বিয়ে এখন কি হয়, এখন তো থাকারই ঠিক নেই। আর বিয়ের কি হবে আমি বলতে পারছি না। তো আমি তো যখন বলে দিয়েছে উনি হয়ে যাবে, তার মানে হয়ে যাবে। এই ধাক্কাটা সামলাবো একা তো আমি না, আরো তো সব আছে। সব এই আছে, আমার একটু বেশি কষ্ট। কেন আমার মেয়ের বিয়েতে আমি বেশি বরবাদ হয়েছি।